নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের তরফ থেকে আপনাদের সকলকে মহিলা লেখকদের গল্প শোনাতে। সরস্বতী লীলাকমল বিভাগে আজ আমি বলবো এমন একটি মেয়ের কথা যে লেখক হতে যিনি চেয়েছিলেন কিন্তু লেখক হতে পারেননি, প্রতিষ্ঠিত লেখক হতে পারেননি। আচ্ছা, আমরা তো এতদিন ধরে সেই সব মহিলা লেখকদের কথা আলোচনা করছি যারা লেখক হয়েছেন, যাদের বই মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছে, আজও যাদের লেখা আমরা পড়তে পারি। কিন্তু এমন কিছু মেয়েও তো রয়েছেন যারা কিন্তু লেখক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তাদের কোনো লেখা প্রকাশিত হয়নি, তারা পাঠকের মনের কাছাকাছি পৌঁছতে পারেননি। যেমন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল অথচ অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। তো সেই সব মেয়েদের নিয়েও তো আমাদের একটু আলোচনা করা উচিত, সেই সব মেয়েদের মনের খবরটাও তো আপনাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। আজ আমি এমন একজন লেখককে নিয়ে, উঠতি লেখককে নিয়ে আলোচনা করব, সেই সময়কার উঠতি লেখক, যিনি বিখ্যাত বাবার সন্তান এবং তার মধ্যে লেখক হওয়ার সমস্ত গুণ ছিল। তার বাবা চাইলে তিনি মুদ্রিত হরফে তার মেয়ের লেখা প্রকাশও করে দিতে পারতেন, কিন্তু তার বাবার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য এমনটা তাগিদ অনুভব হতে শুরু করলো যে মেয়েটির আর লেখক হওয়া হলো না। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মাধুরীলতা, আদরের বেলিবুড়ির কথা বলছি। তিনি ছোটবেলা থেকেই বাবাকে দেখে বাবার মতো লেখক হতে চেয়েছিলেন, বাবার মতো বড় হতে চেয়েছিলেন। তো সেই সমস্ত মেয়ের গল্প বলতে বলতে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে 19 শতক সত্যিই মেয়েদের জন্য বড় কঠিন সময়, যেখানে সরস্বতী লীলাকমল থাকা সত্ত্বেও মেয়েগুলি লেখক হওয়ার সুযোগ পায়নি। এখনও এরকম অনেকই হয়ে থাকে ঘটনা। তো তারা না চিঠি লিখতেন, চিঠির পাতায় তাদের লেখক সত্তার কথা আমরা জানতে পারি। এরকম পত্রপ্রেরক অনেকেই ছিলেন যে মেয়েরা চিঠির পাতায় নিজেদের লেখার সাহিত্যগুণ প্রমাণিত করেছেন, যেটা মৃণালিনী দেবীর ক্ষেত্রেও হয়েছিল। আর মাধুরীলতাও উত্তরাধিকার সূত্রে অবশ্যই লেখক হওয়ার সমস্ত গুণ নিয়ে জন্মেছিলেন। তো তার কথাই এখন আমরা বলবো। চিঠির বয়ান তার জীবনের গল্প তৈরি করেছিল আনমনে। তিনি লিখছেন, ছোটবেলায় চিন্তামগ্ন বাবাকে অনেক হামি পাঠাচ্ছেন। তারপরে তিনি লিখছেন, আমি মনে মনেই বিবেচনা করিয়াছি যে শিলাইদায় গিয়া তোমার মতো রোগা হইব। মাঝে মাঝে চিঠিতে উকি দিচ্ছে অভিমান। বলু দাদাকে বলো আমাকে আগে চিঠি লিখতে, না হলে আমিও তাকে চিঠি লিখিব না। বাবার চিঠি নিয়ে ছেলেমেয়েদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে এবং রথীন্দ্রনাথ বলে দিয়েছেন যে রথীন্দ্রনাথ চিঠির কাগজ মাধুরীলতাকে দেবেন না, তার কারণ হলো বাবা তাকে কিনে দিয়েছেন। তো এই রকম পরিস্থিতিতে বাবার কাছে অভিযোগ না জানালেই নয়। বিভিন্ন অভিমানের খবর মাধুরীলতা পৌঁছে দিচ্ছেন এবং চিঠির মাত্রা ও গুরুত্ব কিছু কিছু সময় অন্যরকম হচ্ছে। বেশ কয়েকটি চিঠিতে আসছে মিস্টার লরেন্সের প্রসঙ্গ, যিনি মাধুরীলতাদের পড়াতেন, গৃহশিক্ষক ছিলেন। এই সমস্ত সাহেবরা দরিদ্র মানুষদের কথায় কথায় অশিক্ষিত, অসভ্য বলার প্রবণতা ছিল। তারা কিছুতেই মেনে নিতে পারেননি, কিশোরী বেলা মাধুরীলতা তার এই মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং শিক্ষিত সভ্য মানুষদের থেকে এই যে দরিদ্র শ্রেণীর মানুষেরা অনেক বেশি সভ্য, অনেক বেশি মার্জিত, সে কথাও তিনি তার বাবার কথায়, বাবার চিঠিতে, বাবার সঙ্গে কথা লাপে জানাচ্ছেন। তো আপনারাই ভাবুন যে মাধুরীলতা যদি একজন লেখক হতেন তাহলে তার লেখার মাধ্যমে সমাজে অনেক অনেক পরিশোধন সম্ভব হতো। সেই যুগে সাহসী পদক্ষেপ তিনি নিতে পারতেন। একটি চিঠিতে রবীন্দ্রনাথের বাড়ি ফেরার কথা বলেন এবং রাত্রিবেলায় কোনো এক রাত্রে মৃণালিনী দেবীর কাছে টেলিগ্রাফ আসে। ঘটনাটি বাস্তবে যাই হোক না কেন, রবীন্দ্রনাথকে মাধুরীলতা অভিযোগ করে লিখছেন যে চিঠি কেন লেখনি, কারণ চিঠির পাতায় বড় বড় হরফে অনেকটা কথা একসঙ্গে পাওয়া যেত এবং মনে হতো বাবা যেন সামনে বসে কথা বলছেন। মাধুরীলতার স্নেহের অধিকারে বাবার সঙ্গে বিবাদও করেছে। বলছেন, তোমার একলা মনে হয় না, কেননা তুমি ঢের বড় বড় বিষয় ভাবতে, আলোচনা করতে, সেগুলোকে নিয়ে একরকম সময় কাটাও। আমরা সামান্য মানুষ, আমাদের একটু গল্পগুজব মানুষজন নিয়ে থাকতে একসময় একটু ইচ্ছে করে। আর যদি তুমি এখানে এসে নড়তে না চাও তাহলে তুমি যে মহৎ বিষয় নিয়ে থাকো সেই সব বিষয় আমাদের একটু দাও। তো এই যে প্রতিবাদী সত্তা, এই প্রতিবাদী সত্তা কিন্তু লেখকের কলমেও থাকতে পারতো, থাকতে পারেনি, কখনো আসেনি।
চিঠির পাতায় গল্প বুনে চলতো তাদের জীবনের, এবং সেখানে বাঘের থাবা, গোলাপ গাছ এবং সাহিত্য পাঠ এই সমস্তই শব্দের গাছ হয়ে ঝাঁকড়া মাথা দুলিয়ে যেন রবীন্দ্রনাথের কাছে গিয়ে পৌঁছতো। শব্দরা বিস্ময়, মন খারাপের কথা বলতো। তুমি কবে আসবে? তুমি কেমন আছো? পুকুরে বৃষ্টিতে জল দাঁড়িয়েছে, তুমি যে এককালে আমাদের মতো, এমনকি আমাদের চেয়েও ছোট ছিলে, সে কথা মনে করতে বড্ড অদ্ভুত মনে হয়। মেয়েদের চিঠি বাবাকে জানিয়ে দেয়, মাঝে মাঝে তব দেখা পাই গান হচ্ছে বাড়িতে। সমী জব্বর লাঠি খেলা শিখেছে। বলেন্দ্রনাথ তো মাধুরীলতার বলু দাদা, বলেন্দ্রনাথের অসুস্থতার সময় জানাচ্ছেন যে বলু দাদা কেমন আছে, মা তো 4-5 দিন ধরে কেঁদে কেটে একসা। তো রবীন্দ্রনাথের এই কাগজ দেওয়া নিয়ে প্রচণ্ড লড়াই চলছে বাড়িতে। এইভাবে ধীরে ধীরে মেয়েটির লেখক সত্তা পরিণত হচ্ছিল, কিন্তু তারপরেই আসে বিয়ের খবর। আচ্ছা, চিঠিও কি বড় হয়? চিঠিও কি পরিণত হয়? চিঠির পাতার হরফগুলোর বয়স বদলে যায়? তাই তো দেখা যাচ্ছে মাধুরীলতার চিঠির ক্ষেত্রে। এবং মাধুরীলতা তার বাবাকে জানিয়েছিলেন যে তিনি লেখক হতে চান, এবং এই যে চিঠি পরিণত হচ্ছে, তখন বাবাকে মাধুরীলতা ছোটোবেলায় হামি পাঠাতেন, এখন পাঠাচ্ছেন প্রণাম, এবং বলছেন তুমি আমাকে যা যা উপদেশ দিয়েছো আমি তা প্রাণপণে পালন করতে চেষ্টা করব। আমার স্বামী যে আমার চেয়ে সকল বিষয় শ্রেষ্ঠ এবং আমি তার সমান নই, একথা বরাবর মনে রাখবো। তাতে ঘরের স্ত্রী যাতে বৃদ্ধি পায় যথাসাধ্য তাই করব। এবারের মেয়ে বলে উনি আমাতে অনেক সদ্গুণ আশা করেন, আমি যাতে তা পালন করতে পারি, তিনি যাতে নিরাশ না হন, আমি তাই চেষ্টা করব। এই শব্দগুলোতে যতটা বাধ্য মেয়ের স্বর শুনতে পেলাম আমি, তার থেকেও বেশি শুনতে পেলাম এক অভিমানী লেখকের কণ্ঠ। স্বামীর থেকে তিনি সমকক্ষ নন কোনো বিষয়, এ কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন। এবং যে মেয়েটি লেখালেখি করে দিন কাটাতেন, সে মেয়েটি বলছেন যে দুপুরবেলায় আমি মিষ্টি তৈরি করি কিছুটা, তাতে কিছুটা সময় যায়। আস্তে আস্তে মাধুরীলতার তার বাবার কথা ফুরিয়ে আসে। অমলকান্তির যেমন রোদ্দুর হওয়া হয়নি, মাধুরীলতারও তেমনই স্বনামধন্য লেখক হওয়া হয়নি। মৃণালিনী দেবীর অসমাপ্ত কাজ রামায়ণের অনুবাদটা তিনি করেছিলেন, মেয়েদের লেখাপড়া শেখাতেন। তবে ক্ষোভ তার লেখক পিতার প্রতি একটা ছিল। মাধুরীলতার সত্যি সত্যিই লেখক হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ তাকে বিহারীলাল চক্রবর্তীর পুত্রবধূ হিসেবেই দেখতে চেয়েছিলেন। সাংসারিক অশান্তি আর অকাল মৃত্যু এইমাত্র সম্বল করে গড়িয়ে গিয়েছিল একটি সম্ভাবনাময় লেখকের জীবন। তার কাছেও কিন্তু সরস্বতীর লীলা কমলটি ছিল। আজকের কথা মন খারাপের মধ্য দিয়েই শেষ করি, এবং পরের দিন আবার আসব অন্য কোনো মহিলা লেখকের বা সম্ভাবনাময় মহিলা লেখকের জীবনের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর কি, আপনারা এই সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর লেখা ভালো লাগলে শেয়ার করুন, আর জানাবেন সরস্বতীর লীলা কমল বিভাগ আপনাদের কেমন লাগছে। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আমি থাকবো। নমস্কার।